ভাবুন, গত বছর স্বয়ং মুখ্যমন্ত্রী সরকারি বৈঠকে বসে, ফুটেজ দেখাবো আমি, একেবারে কলকাতায় প্রশাসনিক বৈঠকে বলেছিলেন, কোট আনকোট, ভালো লেগেছিল, এই অনুষ্ঠানে প্রশংসা করা হয়েছিল, যে পুলিশের একাংশ টাকা খেয়ে কয়লা চুরি করবে, এটা আমি টলারেট করব না। কে বলছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যেদিন এটা বললেন, ঠিক তার পরের দিন দুজন অফিসারকে ক্লোজ করা হয়। তাদের মধ্যে একজন ছিলেন এই মনোরঞ্জন মণ্ডল, বারাবণী থানার তৎকালীন ওসি। তারপর গত 27শে জানুয়ারি তিনি আবার পোস্টিং পেলেন বুদবুদ থানার ওসি হিসেবে, এবং এই অফিসারের বাড়ি আজ সকালে ইডি ঢুকে পড়ল। নিঃসন্দেহে অরূপের কাছে এটাও আমার প্রশ্ন থাকবে যে কয়লার ক্ষমতা প্রশাসনের মধ্যে অথবা প্রশাসনের মধ্যে কতটা ওপরে গেলে সিঁড়ি দিয়েতে ওঠে টুকটুক টুকটুক করে। মুখ্যমন্ত্রী বলার পরে অপসারিত অফিসারকে আবার থানার দায়িত্ব দিয়ে ফিরিয়ে আনা হয় 14 মাসের মধ্যে, স্বয়ং মুখ্যমন্ত্রীর ওই চেতাবনীর পর। কি বলবো একে? কয়লার কেরামতি? আমি জানি না অরূপ একে কয়লার কেরামতি বলবে কিনা। শুনুন, প্রসঙ্গটা যদিও সরে গেল, আমি কয়লা দিয়ে শুরু করছি, যেহেতু তুমি কয়লা এলে। কয়লা তো সত্যি ক্ষমতা আছে। ধরুন বিজেপি ব্ল্যাক ম্যাজিক একদম। বিজেপি সর্বভারতীয় সভাপতি, যে সে নেতা নন, সদ্য হয়েছেন নীতিন নবীন। তিনি পশ্চিমবঙ্গে প্রথম এলেন দুর্গাপুরে এসে উঠলেন কার হোটেলে জানেন? কুখ্যাত কয়লা মাফিয়া, কদিন আগে এনকাউন্টারে খুন হয়েছেন রাজু ঝাতার হোটেলে। বিজেপির যত নেতা দুর্গাপুরে এসে পার্টিকুলার ওই হোটেলেই ওঠেন। কাকতালীয়, কয়লার তো ক্ষমতা আছে। তারপর ধরুন কয়লা খনিগুলোর নিয়ন্ত্রক হচ্ছে সিআইএসএফ এর হিজ মাস্টার ভয়েস হচ্ছে অমিত শাহ। অন্ডাল এয়ারপোর্টে রিসিভ করতে যায় জয়দেব খা। তো সত্যি তো কয়লার ক্ষমতা তো আছে। ঠিক। আমি এবার আমি বলছি যে থানার অফিসারের পোস্টিংটা তো অন্তত অমিত শাহ করেন, বলতে দিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই। শঙ্কু এতক্ষণ বলেছে 17 থানার অফিসারকে আজকে পশ্চিমবঙ্গ পুলিশই সাসপেন্ড করেছিল, পশ্চিমবঙ্গ সরকার সাসপেন্ড করেছিল। মুখ্যমন্ত্রীর ওই কড়া বার্তার পরে মুখ্যমন্ত্রী তার মানে হুইসেল ব্লোয়ারের কাজটা করেছেন, স্বচ্ছতার জন্যই বার্তা দিয়েছেন, সাসপেন্ড হয়েছিল। এবার একটা লোক সাসপেনশন তার পিরিয়ড ওভার হওয়ার পরে তাকে একটা পোস্টিং হয়েছে, সেটা নিয়ে নিশ্চয়ই প্রশ্ন তুলতেই পারেন। আমার বক্তব্য আজকে যে সাবজেক্ট নিয়ে আপনি শুরু করলেন সেটা ছিল দিল্লি এবং এই ইডির ব্যাক গিয়ার। আসলে আজকে তোমার যদি এই টোটাল শোটাকে এক কথায় প্রকাশ করা বলা হয় না, সে দিল্লি গেছে দিদি, ব্যাক গিয়ারে ইডি, এটা হচ্ছে সামারি। আজকে কেন ব্যাক গিয়ারে? কারণ হিন্দিতে একটা প্রবাদ আছে, উল্টা চোর কোতোয়াল কো ডাঁটে, যেটা খানিকটা বাংলা করলে অনেকটা দাঁড়ায় যে চোরের মায়ের বড় গলা। কেন চোরের মায়ের বড় গলা? কারণ চোর চুরি করতে এসে ধরা পড়েছে। আচ্ছা ধরুন ইডি আজকে এই হলফনামা যখন মুখ্যমন্ত্রী জমা দিলেন, তারপর ইডি নিজে বাড়তি সময় চাইছে। কোন ইডি? যে ইডি কলকাতা হাইকোর্টে তড়িঘড়ি গিয়ে প্লি করছে যে দেরি করা যাবে না, এই মামলা এতটা ইম্পর্টেন্ট যে একদিনও দেরি করা যাবে না, সেই ইডি বলছে আনপ্রিপেয়ার্ড। কেন আনপ্রিপেয়ার্ড ভাই? তোমাকে কে বারণ করেছে তোমাকে প্রিপেয়ার্ড হতে? তাহলে এটা প্রমাণ হচ্ছে যে আসলে ওই চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়া, ধর আমার যে মিথ্যে কথাগুলো এতদিন মিথ্যের ভার্সনগুলো চালিয়ে এসেছি, সেই মিথ্যেগুলো প্রকাশিত হয়ে যাবে। এবং আমরা তো বলছি যে আপনার যদি হিম্মত থাকে, আপনার আইন অনুযায়ী এসওপি অনুযায়ী আপনি যখন কোথাও এনকোয়ারিতে যাবেন, তদন্তে যাবেন, তখন আপনাকে ভিডিওগ্রাফি ম্যান্ডেটরি। আপনি প্রডিউস করুন ভিডিওগ্রাফিটা কোর্টে, বারণ তো কেউ করেনি। আমরা তো চ্যালেঞ্জ করে বলছি আগামী দিন যদি কোর্টে এই ফুটেজটা ইডি জমা দেয়, তারপরেও তোমার এই বক্তব্য থাকবে। আমি আবারও বলছি, প্রমাণ করুন কোর্টে ফার্স্ট। দ্বিতীয় কথা, মুখ্যমন্ত্রী আজকে এফিডেভিট করে জানিয়েছেন যে আমি যখন মুখ্যমন্ত্রী যখন গেছিলাম, ঠিকই তো 6টা 5-এ ইডি এসছে, 12টা 9-এ মুখ্যমন্ত্রী ঢুকেছেন, 9 মিনিট পর 12টা 18-তে মুখ্যমন্ত্রী যখন বেরিয়ে এসছেন। যদি আমার মনে ইন্টেনশন যদি সত্য, আমার সাথে সেন্ট্রাল ফোর্স রয়েছে, মুখ্যমন্ত্রী যদি রাজ্য পুলিশের কয়েকজন অফিসারকে নিয়ে যান, তো আপনি ভয় পাচ্ছেন কারণ আপনি যদি সততার সাথে স্বচ্ছতার সাথে তদন্ত করে থাকেন, আপনি বুক চিতিয়ে লড়বেন যে মুখ্যমন্ত্রী এই কাজ ঠিক করছেন না। আপনাকে সেন্ট্রাল ফোর্স ডাকতে কে বারণ করেছিল? ল্যাজ গুটিয়ে সুরসুর করে দিয়েছেন কেন? কারণ আপনি নিজেও জানেন আপনি চুরি করতে ঢুকেছিলেন তৃণমূল কংগ্রেসের ইন্টারনাল ডেটা। মুখ্যমন্ত্রী গেছেন, ওই যে বললাম দিল্লি গেছেন দিদি, ব্যাক গিয়ারে ইডি, তেমনি যখন দিল্লি মুখ্যমন্ত্রী এখানে গিয়েছেন, ইডি ল্যাজ গুটিয়ে সুরসুর করে এখান থেকে পিছপা হয়েছে। আজকে সেই গোটা ঘটনাটা দিনের আলোর মতো প্রকাশ্যে চলে আসবে কোর্টের এই শুনানিতে আসলে পরে। কিন্তু এই প্রসঙ্গে আরেকটা কথা অত্যন্ত ইম্পর্টেন্ট। আজকে ভারতবর্ষ যেটা উদ্বেলিত হচ্ছে, আপনি জানেন কালকে মুখ্যমন্ত্রী নিজে সুপ্রিম কোর্টে, এই প্রথম সম্ভবত ভারতবর্ষে কোনো সিটিং মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে মামলা লড়বেন, ভারতবর্ষের ইতিহাসে প্রথম। সেই জায়গায় দাঁড়িয়ে আরো একটা ঘটনা ইন্টারেস্টিং আজকে সর্বভারতীয় রাজনীতিতে, যে আগামীকাল সম্ভবত বিরোধী দলের পক্ষ থেকে
সম্মিলিতভাবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা হতে পারে, আনা হচ্ছে সম্ভবত। সেই জায়গায় দাঁড়িয়ে আমার খুব জানার ইচ্ছে রয়েছে, কারণ প্রথমে তো প্রগতিশীল সিপিএম আমাদের প্রচুর জ্ঞানের বাণী দিয়ে গেল। আমার জানতে ইচ্ছে হলো সিপিএম এই ইমপিচমেন্টে কি করবে, যদিও সিপিএম এর রাজ্যে সাংসদ সংখ্যা সিপিএম যদিও সাংসদ সংখ্যা শূন্য, কিন্তু রাজ্যসভায় ওনাদের একজন সাংসদ আছেন যিনি গতকালকেই মুখ্যমন্ত্রীর পোশাক শাড়ি নিয়ে যে কুৎসিত মন্তব্য সামাজিক মাধ্যমে করেছেন। আমার ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উদ্দেশ্যে জানার ইচ্ছা রইল যে সর্বভারতীয় স্তরে যখন বিরোধীরা সম্মিলিতভাবে ইমপিচমেন্টে যাবেন, তখন উনি কি সবকা সাথ সবকা বিকাশ হবেন, নাকি না মমতা বন্দ্যোপাধ্যায়ের আনা ইমপিচমেন্ট প্রস্তাবে আসবেন? সেই প্রশ্নের উত্তর ওনাকে দিতে হবে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ব্যক্তিগত অসুয়া, সেই ব্যক্তিগত অসুয়ার যে তীব্র ঘৃণাবিদ্বেষ বাংলার মানুষ এই জন্য এই পার্টিটাকে আজকে এই হাল করে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।